প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে আমি এসেছি অনলাইনে তোমাদের পাঠদান করব। তো আজ 23/1/2022 সপ্তম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় ভাষা থেকে তোমাদের পাঠদান করব। তো সর্বপ্রথমে আমি আমার পরিচয় প্রদান করছি। আমি গোবিন্দ প্রসাদ জোরদার, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। তো তোমাদেরকে সর্বপ্রথমে শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। বিশেষ করে অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখবে, মনোনিবেশ করবে এবং যে কথাটা তোমাদের প্রথমেই বলতে চাইছি সেটা হলো একটা মহামারী চলছে। প্রথম, দ্বিতীয় ঢেউ চলে গেছে, তৃতীয় ঢেউয়ে আমরা এসেছি। তো সরকার আমাদেরকে তোমাদের সশরীরে ক্লাস নেওয়ার জন্য আমাদের নিষেধ করেছেন এবং যাতে তোমরা বাসায় অনলাইনে ক্লাসগুলো দেখো, শোনো, বোঝো, তার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। তো আজ তোমাদের সামনে আমি এসেছি বাংলা দ্বিতীয় পত্র ভাষা থেকে সপ্তম শ্রেণী। তো যে কথাটা প্রথমেই জানিয়ে দিতে চাই, তোমরা বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মাঝে মাঝে হাত দুটো ধুয়ে নেবে। আর স্বাস্থ্য সচেতনতাই হলো আমাদের সুস্থ বা ভালো থাকার অন্যতম পথ বা পন্থা। মাস্ক ছাড়া কেউ বাইরে প্রবেশ করবে না, বাইরে গেলেই অবশ্যই মাস্ক ব্যবহার করবে। পরিবেশ পরিস্থিতি অনুকূলে এলে আবার তোমাদেরকে স্কুলে আসার সরকার অনুমতি দিবেন, আমরাও তোমাদেরকে পাঠদানে নিয়ে আসব। যাই হোক, তারপরে পরিবেশ পরিস্থিতি আরো ভালো হলে উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি যদি ঘটে, ভালো হয়, অনুকূল পরিবেশ হয়, আমরা তোমাদের মাঠে নিয়ে আসবো। মাঠের কার্যক্রমকে তোমাদের মনে রাখতে হবে। সেই প্রথমে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পতাকাকে সম্মান এবং তারপরে প্রার্থনা, হিন্দু হলে যে কোনো একটি মন্ত্র বা শ্লোক, ইসলাম ধর্মাবলম্বী হলে যে কোনো একটি সূরা, এরপরে শপথটা আবার নতুন আঙ্গিকে সরকার আমাদেরকে পরিচালিত করতে যাচ্ছে। তো তোমরাও সেটা করবে, আমরা শিখিয়ে দেব, জানিয়ে দেব, বুঝিয়ে দেব। এবং সর্বশেষ বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান দিয়ে তারপরে তোমাদের এই সমাবেশ শেষ হবে। যাই হোক, তোমরা সবাই পাঠদানে আসবে। সর্বপ্রথমে ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, ভাষা কি এটা আমরা সেই জেনে আসছি ছোটবেলা থেকে। তো আমরা তোমাদেরকে যদি বলি যে ভাষা কি, এটা সহজেই তোমরা বলতে পারবে যে মনের ভাব প্রকাশের জন্য অন্যের নিকট যে বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেটা ভাষা। তো পৃথিবীর আদিতে মানুষের ভাষা এত সুন্দর ছিল না, এত শ্রুতিমধুর ছিল না, এত প্রাঞ্জল ছিল না, কিন্তু তারপরেও তো মানুষের প্রয়োজনে বিভিন্নভাবে এর সংকেত দিয়ে থাকত। তো প্রিয় শিক্ষার্থীরা, সভ্য হতে গিয়ে মানুষকে অনেক সময় লেগেছে। সেই পুরাকালের কথা একটু পিছনে ফিরে যায়, তখন মানুষ পাহাড়, পর্বত, গুহা, গাছের কুঠরে, উঁচু জায়গায় অপেক্ষাকৃত
এই সমস্ত জায়গায় মানুষ বসবাস করত এবং একে অপরের প্রয়োজন মেটানোর জন্য যে ভাবে এই ভাষাকে তারা ব্যবহার করত, মানুষ ব্যবহার করত, সেইটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। 1 নম্বরে হলো ইশারা, ইঙ্গিত। ইশারা, ইঙ্গিত। দুই নম্বরে হলো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। 3 নম্বরে হলো নাচ। 4 নম্বরে হলো চিত্র ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মানুষ এই পর্যায়ে এসেছে, এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। সৃষ্টির আদি থেকে মানুষকে সভ্য হতে অনেক সময় লেগেছে, অনেক পরিবর্তন এসেছে। সর্বশেষ পরিবর্তন মানুষের এই সভ্য যুগ। তো প্রথমে মানুষ ইশারা বা ইঙ্গিতের সাহায্যে মানুষ একে অপরের আদান প্রদান প্রয়োজনকে মেটাত। একটা প্রয়োজন মেটাতে গিয়ে মানুষকে ডাইরেক্ট এই ভাষার মাধ্যমে, সরাসরি ভাষার মাধ্যমে মানুষ পারেনি, যেহেতু এটা ইতিহাস বলে, এটা গ্রন্থ বলে, পুঁথিপুস্তক বলে। তো সেই ইশারা বা ইঙ্গিতের সাহায্যে মানুষ তার ভাষার পরিপূরণ হিসেবে কাজ করত। এরপরে আসো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আমার হাত হতে পারে, পা হতে পারে, চোখ হতে পারে, মাথা ঘাড় হতে পারে। এর মাধ্যমে মানুষের প্রয়োজনকে মানুষ মিটায়ে তাদের প্রয়োজনগুলোকে, সমস্যার সমাধানগুলোকে তারা নিষ্পত্তি করত, মানুষ নিষ্পত্তি করত। নাচের মাধ্যমে মানুষ এই ভাষা কি করতে হবে, কোথায় যেতে হবে, কেমন ভাবে করতে হবে, এছাড়া চিত্র ইত্যাদি। চিত্র মানে ছবি। তো যাই হোক, এটা কিসের ছবি, ওটা কিসের ছবি, এটা কোন দিকে যেতে হবে, কোন দিক, ডান বাম, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, এগুলো তো অনেক পরে এসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভাষার সংজ্ঞা বইয়ে যেটা আছে সেটা পড়বে। এছাড়া বিভিন্ন মনীষীরা যে সমস্ত ভাষা সংজ্ঞা দিয়েছেন সেগুলোকে তোমরা পড়ে নেবে। একটি সংজ্ঞা আমি পড়ছি। মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে। ভাষা বিজ্ঞানীগণ বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। এ প্রসঙ্গে ভাষা কি বা কাকে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজন মনীষী, আমাদের দেশের মনীষী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। মনুষ্য জাতি, মনুষ্য অর্থাৎ আমরা মানুষ।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কি বা কাকে বলে? তিনি বলতে চেয়েছেন মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, কার কাছে? অন্যের কাছে, তার নাম ভাষা। সহজে এটা মনে রাখবে, স্মরণে রাখবে। তো এরপরে ভাষা সম্পর্কে আরো একজন মনীষী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে সংযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যা বলেছেন সেটা অন্যতম একটা ভাষার সংজ্ঞার উদাহরণ। মূলত মানুষের মনোভাব প্রকাশের কণ্ঠ নিঃসৃত অর্থবোধ ধ্বনি সমষ্টি ভাষা। তো ভাষার বৈশিষ্ট্য কি? প্রিয় শিক্ষার্থীরা, ভাষার বৈশিষ্ট্য কি তোমরা এটা জানবে, বুঝবে এবং এটা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, ভাষার বৈশিষ্ট্য। ভাষার বৈশিষ্ট্য ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। 1 নম্বরে ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। দুই নম্বরে ভাষার অর্থগতকতা গুণ বিদ্যমান। ভাষার দ্যোতকতা গুণ বিদ্যমান। 3 নম্বর, ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে
প্রচলিত ও ব্যবহৃত, প্রচলিত ও ব্যবহৃত। 4 ভাষা মানুষের স্বেচ্ছাকৃত, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ। আচরণ ও অভ্যাসের সমষ্টি। অভ্যাসের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, ভাষার বৈশিষ্ট্য। 1 নম্বরে ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। 1 নম্বরে ভাষা কণ্ঠ নিঃসৃত, কণ্ঠ মানে গলা, গলা থেকে যে ধ্বনি এর সাহায্যে ভাষা গঠিত। 2 নম্বরে ভাষার অর্থবোধকতা গুণ বিদ্যমান। এর অর্থবোধকতার যে গুণ আছে এই গুণটা ভাষার মধ্যে নিহিত। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। এই ভাষাটা একটা বিশেষ সম্প্রদায়, এর মধ্যে প্রচলিত এবং ব্যবহৃত, এটা প্রচলন এবং ব্যবহৃত। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। এই ভাষার বৈশিষ্ট্য। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষা হাজার হাজার বছরের পুরনো। বাংলা ভাষার উৎস বলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম ইন্দো ইউরোপীয় মূল ভাষা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্ব অংশের ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল। এই ইন্দো ইউরোপীয় মূল ভাষায় হলো বাংলা ভাষার আদি উৎস। তবে এর আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপে বাংলা ভাষার জন্ম হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, ভাষার স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তনের ধারায় অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়ে 7ম শতকের বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তবে বাংলা ভাষার উদ্ভব কাল নির্ণয়ে পণ্ডিতগণ মত পার্থক্য রয়েছে। সাধু ও চলিত রীতি, সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য। তো সাধু রীতি এবং চলিত রীতি বাংলা ভাষার ভিতরে নিহিত আছে। বাংলা ভাষার ভিতরে সাধু রীতি। 1 নম্বরে সাধু রীতি। ও চলিত রীতি। 2 নম্বরে চলিত রীতি। এই দুটি রীতি নিহিত আছে। সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন রূপ। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। 1800 খ্রিস্টাব্দে কলকাতার প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে
কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখক গদ্য গ্রন্থ রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপরে। এভাবে 1900 শতকে বাংলা গদ্যের যে রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। তো এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, চলিত ভাষা কোন একটি প্রধান ভাষায় আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কথ্য রূপ, এটা চলিত ভাষা রূপে পরিগণিত হয়ে আসছে আজ অবধি। সাধু ও চলিত ভাষার ক্রিয়াপদের কতিপয় রূপ। সাধু ও চলিত ভাষা ক্রিয়াপদের কতিপয় রূপ। সাধু ও চলিত ভাষার ক্রিয়াপদের কতিপয় রূপ। ক্রিয়াপদের কতিপয় রূপ। সাধু ভাষা চলিত ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, সাধু ও চলিত ভাষার কতিপয় রূপ সাধু ভাষা ও চলিত ভাষায়। সাধু ভাষা যেমন এটা হলো ক্রিয়াপদে কতিপয় রূপ। করিব, পড়িব, লিখিব, করিতেছিলাম, 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 লিখিয়াছি, লিখিয়াছি, করিয়াছি, করিয়াছি। চলিত রূপটা কি হবে? এগুলা প্রিয় শিক্ষার্থীরা ক্রিয়াপদের কতিপয় ক্রিয়াপদের রূপ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে করিব, করব, করিবটা করব, পড়িবটা পড়ব, চলিত রূপ। লিখিব, লিখব, করিতেছিলাম, করছিলাম, করছিলাম,
পড়িতেছিলাম, পড়ছিলাম, পড়তেছিলাম, পড়ছিলাম, পড়ছিলাম, লিখিয়াছি, লিখেছি, লিখেছি, করিয়াছি, করেছি, করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ সাধু চলিত ভাষার ক্রিয়াপদের রূপ, আগামীতে সর্বনাম পদের রূপটা তোমাদের দেখাবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন ক্লাস বিশ্রামে যাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস বিশ্রাম, আমার পাঠ বিশ্রামে যাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ।